বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। মানুষ আগামী 1 বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। প্রথমত হলো যে এইরকম একটা ঘটনা নিয়ে আসলে আমাদেরকে কথা বলতে হবে। রাষ্ট্রের পুনর্গঠনে তো আমাদেরকে অনেক ব্যাপারই কথা বলতে হচ্ছে, আমরা সবাই মিলে বলবার চেষ্টা করছি যে যার জায়গা থেকে। কিন্তু আপনাদেরকে লিটারারি বলি যে গত জুলাইয়ের পরে যে দীর্ঘ সময় আমরা ট্রমার মধ্যে ছিলাম, এই জুলাইয়ের সময়গুলোতে আমাদের মনে হয় অনেকেরই সমান এক্সপিরিয়েন্স যে গতকাল রাতে আমরা আসলে কেউ ঘুমোতে পারি নাই এবং সেই জুলাইয়ের ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম যে, এবং আমার ধারণা আপনারা কেউ ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করতে পারেন নাই। একটা মানুষকে হত্যা নিশ্চিত করবার জন্য মানে আনন্দ করে পাথর মেরে হত্যা করা হচ্ছে, মানে সেইটা আমরা দেখছি চোখে, মানে আসলে এর থেকে লজ্জা, মানে মাঝে মধ্যে আপনার শুধু মনেই হবে যে দুনিয়ার সব কিছু ছেড়ে ছুড়ে আমরা কোথাও চলে যাই। আমাদের আসলে এত অসহায়ত্ব এই রাষ্ট্রের মধ্যে, আমরা কোথায় যাব আসলেই আমরা জানি না। তো আপনাদেরকে যেটা একটা কথা সেটা হচ্ছে যে দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা, আর বিএনপি উল্টোভাবে বলছে যে সরকার ব্যর্থ। তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই। সরকার বলছে, বা সরকারের একজন উপদেষ্টা, মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই, যে প্রস্তর যুগে এসছে। তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন, তাহলে গত 1 বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুশীল, সভ্য, মডেস্ট সরকার আপনারা। তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত 1 বছর আপনারা কি ছিঁড়েছেন? এই ছেঁড়া জিনিসটার নাম বলেন। পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন? একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে। অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ। 1000বার বলেছি আপনারা কমপক্ষে 50,000 পুলিশ নিয়োগ করেন। এই 50,000 পুলিশ যদি 1 টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে। আপনি 50,000 তো দূরের কথা, আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন? আপনি নিয়োগ দিতে পারেন নাই। নাম্বার 2, আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে, মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে, আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে? আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা, এই জন্য আমরা বলছি, আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে? ঢাকার সাংবাদিকতা আর উপজেলা, মফস্বল, জেলার সাংবাদিকতা এক না। কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি, তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে। তারা ওখানে কেউ একটা ব্যবসা করে, কেউ একটা দোকান করে, তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয়। তো এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে, কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে, সাংবাদিকতা দূরের কথা এলাকায়ও থাকতে পারবে না। বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, উপজেলা, জেলা, ভয়াবহ অবস্থা। তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কি দায় সেটা আমরা বলবো, অন্যান্য রাজনৈতিক দলের কি দায়, কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার, আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে, যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, এইটা কি আপনি সচেতনভাবে করছেন না? না করলে এজেন্সি কোথায়? বাংলাদেশে উপরে আল্লাহ, সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে, আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব। এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, শুধু ঘটে নাই, নিপুণভাবে তার ভিডিও করা হলো। তাহলে এইটা এজেন্সি কিছু জানে না? এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে। রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে 3 দিন সময় লাগলো? কেন মিডিয়ায়, এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই, কোনো টিভিতে আসে নাই, এমনকি মাল্টিমিডিয়ায়ও আসে নাই। 1-2টা পত্রিকা ছোট করে নিউজ করেছে, এবং সেখানেও আবার 2-3টা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে। 1-2টা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে। গতকালকে দুপুরে 2টার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন, আমরাও বিশ্বাস করতে চাই না, তিনি যেভাবে লিখেছেন। বিকেলে ভিডিও সামনে এসেছে। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো? তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে। মিডিয়া আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে, অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই, তারা রেকর্ড রেখেছে, বলেছে পরে করবে। এখন কেন?
মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন, দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউসের সবার স্যালারি হয়। মূলত এখানে মিডিয়ার কাজ কাজ করে না, মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউসের স্বার্থে ডিলিং তৈরি করা। সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো, কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে, সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাটতে হবে। আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা, আমি 3 থেকে 4টা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না? ওনারা সঠিক উত্তর দিতে পারেন না। এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই। তো এই যে সেন্সরশিপ, এর মানে মিডিয়া, আজকে একটা প্রশ্ন করি, ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে। তো সরকারকে বলি, এই যে গত 1 বছরে আগের মিডিয়াগুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চাটতে হয়েছে ইচ্ছায় অনিচ্ছায়। আপনি গত 1 বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে? আপনি সেইটা পারেন নাই, আপনি মামলা দায়ের করতে পারেন নাই, আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে, এই প্রস্তর যুগটা আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা খাসরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে। আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী 1 বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার 2টা দায় সমানকে 2জনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। আপনাদেরকে একটা কথা বলি, সরকারের এই প্রস্তর যুগ। দ্বিতীয়ত আসেন, বিএনপি বারবার কি বলছে? সরকার ব্যর্থ। তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেই, এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ, সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায়, আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে, যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে। এটা কেমন খেলা বিএনপি? আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ, আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে। এটা আপনারা তাদেরকে বলতে হয় না, এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয়, জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো, খেয়াল রাখবেন, করোনা লাগলে আমারে বলবেন, স্টাফ দিয়ে পাঠাই দিব। মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নেয় যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয়। এটা তাদের চরিত্র। তো এই সরকার তো আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের আমলাতন্ত্র সেটআপ এটা নিয়ন্ত্রণে। এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির, যখনই খারাপ কিছু সেটা সরকারের। এই দ্বিচারিতা কেন? মেনে নিলাম সরকারের ব্যর্থতা, তাহলে সরকার যখন গ্রেপ্তার করে, পুলিশ যখন গ্রেপ্তার করে, কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না, থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনছ করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে। মানে মামলা করলে, গ্রেপ্তার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন, আর যদি গ্রেপ্তার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ। আসলে আপনারা চানটা কি? আপনাদেরকে এখানে কয়েকটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি। খেয়াল করেন, আসামি যে 19 জন, এর মধ্যে 3 থেকে 4 জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়ের মধ্যেও আছে। ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি, প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে। আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি, যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে, তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি। একটা কথা বলবার ব্যাপার, যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ, তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন, যুবদলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন। যুবদলের যে কোনো একটা স্টেজেতে আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না, এটা ন্যূনতম একটা কোরাম মেনটেন করতে হয়। ভেরি গুড। সব থেকে বাজে জিনিসটা কি জানেন? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে সেলে আসছেন, আমরা আপনাকে এটা খোলামেলা বলি,
মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি, জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না। এর মধ্যে বিএনপির অ্যাপোলো ভাই, ওনাদের লেখাপড়া, ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম, যে ওনাদের বোঝাপড়া। এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরা যাইতে মনে চায় যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি। উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজী সেলিমের লোক, এদেরকে আপনারা বলতেছেন, ব্যবসায়ী বলতেছেন। প্রথম কথা, যদি কেউ হাজী সেলিমের লোকও হয়, এর মানে হইল তার পিঠে মাইরি ফেলান যাবে। অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপও হয়, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না। এটা তো আমরা স্পষ্ট বলেছি। নাম্বার 2, এইখানে তিনি আরেকটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন। বিএনপির অনেক ভাইয়েরা মিলে, আফসোস হয় তাদের জন্য, আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজী সেলিমের লোক। তাহলে প্রথম কথা হলো, হাজী সেলিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠলো? তাহলে আপনারা এনসিপিরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনারা জামাতরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, তাইলে আপনি এবার উত্তর দেন। আপনি বলতেছেন সে হাজী সেলিমের লোক, আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগদেরকে বিএনপিতে জায়গা দিতেছেন। বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন, এগুলো আমাদের জানা আছে। নাম্বার 2, রুমিন ফারহানা আপা, XYZ আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে। কিরকম? তারা প্রচুর মব বলবার চেষ্টা করছে। আমরা সবসময় মবের বিপক্ষে, আমরা আইন চাই, সুশাসন চাই। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। তাহলে একটা মজার কথা হলো, দেখেন 32 হইল বিএনপির কাছে মব, রুমিন ফারহানাদের কাছে মব। আর পাথর মেরে হত্যা করা, এইটার আসলে কোনো নাম নাই। ইংলিশে না বললে জাতে ওঠা যায় না, সুশীল হওয়া যায় না। এই জন্য রুমিন ফারহানা এদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে। এইটা কি? এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া, আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায়। এইসব আপনারা আল্লাহর রাস্তে বাদ দেন। আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার, বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি। এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা কখনো জামাতের বিটিম, কখনো এনসিপির বিটিম, কখনো কার বিটিম সে নিজেও জানে না, তবে কারো না কারো বিটিম। এই যৌক্তিক সমালোচনা করেছি। যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন, তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না। নাম্বার 1, বিএনপি আপনাদেরকে মনে করাই দেই অধ্যত্ত ও অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন। মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন। সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজী সেলিমের লোক স্টেজে উঠান। অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স, যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা। শুধু তার পদত্যাগ না, পতন হয়েছে, দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে। সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না। সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে, যেই অ্যাটিটিউডে কথা বলেন, আমরা আহত হই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই। সালাউদ্দিন ভাই, আপনি গুম ছিলেন, বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে, তাদেরকে ইন্টারভিউ করে দেখেন। প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে, যারা বিএনপির জন্য জীবন দিছে, তারা আহত, তারা কাউরে বলতে পারে না। আমাদেরকে অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে, ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য, একটা দলের কাঠামোর মধ্যে আছে, বলতে পারতেছি না, কিন্তু এভাবে নেওয়া যায় না। আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন? তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন। নাম্বার 2, এর কথা না বললেই না, বললে খুব মানে এটা ছোট মনে হয়, তবুও এই যে যুবদলের নয়ন সাহেব, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপ্পড় দিতেছে। ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে, এইটা ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে। বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে? অফিসিয়ালি তারে বলছে যে এরকম থাপড়াথাপড়ি সে কেন করে? সে এইটাকে এনজয় করতেছে। এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি, আমাদেরকে এরকম থাপড়ানো হবে। এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা। এই নয়নেরা যদি হয় বিএনপির ফিগার, যারা এখন মানুষটা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া, তাহলে সেই দলের যারা নীতি আছে, তারা মানুষটা পাথর মারবে না, মারবে কি? চুমা দিয়ে মাইরে ফেলবে মানুষরে। অথচ যা করার তাই করছে, দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায়। নয়নরা থাকবে নিচে, চাঁদাবাজি করবে, টাকাটা আনবে, টাকাটা আইনা উপরে পাঠাবে কারো না কারো কাছে। তারা হবে ভদ্র সুশীল, তারা মব করবে না, ইংলিশে কথা বলবে। আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে।
এইটা বিএনপির বলিনি, এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে, এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল, সুতরাং ফেরেস্তাই মনে হবে। আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায়িত হইলে আসলে সে কি করে। সুতরাং যুবদলের ব্যাপারে এটা মবের বয়ান। আপনাদেরকে একটা বলি, থানা ঘেরাওর কথা বলেছি, এখন যেটা সব থেকে কনসার্ন, আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না। আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে, ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে, এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই, তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপরে একটা প্রেশার তৈরি হলো, এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে। এই পুলিশের গার্ডস নিয়ে, এই আমলাতন্ত্র নিয়ে, এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে? নির্বাচন তো হবেই না। আপনাদেরকে বলি, নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে। আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আরেকটা 111 বা আরেকটা এমার্জেন্সি তৈরি হবে। অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন চাচ্ছে, একটা গণতান্ত্রিক পথ, আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই। এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া, এইরকম হাজার মানুষের জীবন দিয়া, এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা অ্যাপলিটিক্যাল সরকারকে প্রতিষ্ঠা করে দিবে। তখন বিএনপিরও আর সরকারে আসা লাগবে না, এদেশের মানুষেরও আর ক্ষমতায়িত হওয়া লাগবে না। সুতরাং আরেকটু চিন্তা করেন। এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেওয়া দরকার। তারা বারবার বলে ব্যক্তির দায় কে দল নিবে। এখন আমারও প্রশ্ন, আসলে ব্যক্তির দায় কে নিবে? প্রথম কথা হলো, ব্যক্তির দায় দল নিবে না, কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্নভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে, তাই তো? মানে আপনি দায় নিবেন না, আপনি খালি দরদ নিবেন। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে? ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে, এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেবরা এসে খুন করতে হবে? জামাত যদি কোথায় কাউকে হত্যা করে, এটা কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে? এনসিপি যদি কোথাও কাউকে খুন করে, এটা কি নাহিদরি এসে করতে হবে? মানে কি কথা ভাই? আপনি বরং সঠিক রাজনীতিটা করেন। আপনি বলেন আমি তারে চেক করছি, বিএনপি তারে, পুলিশ তারে গ্রেফতার করে না কেন? আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো, ততক্ষণ পর্যন্ত আপনারা সাফাই গাইতে চাইছেন আমাদের দলের না এইটা না সেইটা না। সব থেকে ভয়াবহ বিএনপির আরেকটা রাজনীতি, কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে, বুয়েট থেকে শুরু করে সবাই। আবারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না, আওয়ামী লীগ এই কেসটা করছিল। আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, গিয়ে ইন্ডিয়া পালান লাগছে। আপনারা হরে ধরে সবাই শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। একথা আমরাও বলছিলাম। সুতরাং হরে ধরে সবাই শিবির বলা, গুপ্ত বলা, ট্যাকিং বলা এইসব বন্ধ করেন। বিপদ দেখলেই তওবা করেন, মাপ চান, এইসব কিছু করেন না। তো সরকারের কাছে আপনাদেরকে বিনীত যেটা অনুরোধ, আপনাদের মাধ্যমে আমরা যেটা বলি, আমাদের কয়েকটা সুপারিশ, এরপর আপনাদের প্রশ্ন শুনবো আমরা। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা কেমনে সুসংহত করবেন এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে। মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে। আপনি যত তারে একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মব বলার চেষ্টা করেন, তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভালোবাসা লাশ সমালোচনাটা করি। যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা চান, ইতিমধ্যে চেয়েছেন, গুড। কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন, কয়দিনের জন্য বহিষ্কার, এইসব বন্ধ করেন, চিরদিনের জন্য বহিষ্কার করেন। নাম্বার 2, এই দেশে এখন নতুন কইরে আপনারা রাজনীতি শুরু করেন, জুলাইয়ের রাজনীতি। কিভাবে করবেন? জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন, জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন। ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন। আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইঙ্গা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন, তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন। যদি না করতে পারেন, তাইলে
মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে। আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র 54 বছর আগে, সেই দল সব কিছু নিয়ে পালাইছে। সুতরাং আপনারা তো তার অনেক পরের দল। যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন, ওইসব রাজনীতি বন্ধ করে। আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম। এবং সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত, বেগম জিয়ার নাম জড়িত, এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে। আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধরায়, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না, কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে।